ডক্টর ইউনূস সংস্কারের কথা বলছেন, তিনি অত্যন্ত একজন নিষ্ঠাবান এবং সৎ। আমাদের ভেতরে যে নৈরাজ্যবাদ এবং ফ্যাসিবাদ বাসা বেঁধে আছে আমাদের প্রত্যেকের মধ্যে, মনের মধ্যে, এটা কিন্তু আমাদেরকেই দূর করতে হবে। অভ্যুত্থান হলো, আমরা কিন্তু কেউ তীব্রভাবে আমরা উচ্চারণ করলাম না, 2-4টা টেলিভিশন টক ছাড়া, এমনকি রাজনীতিবিদরাও উচ্চারণ করলেন না যে আমাদের সমুদ্র সীমা এখন কোথায়, এটা কি আমাদের হাতে না আমাদের নাগালের বাইরে এবং কোন পর্যায়ে আছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশনোগ্রাফিক ডিপার্টমেন্ট থেকে যেই 320 পৃষ্ঠার প্রতিবেদন দেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রীকে, এটা প্রায় 13-14 বছর আগে, সেইটা কেন ছাপা হলো না, এটা এখন কোন অবস্থা আছে আমরা দেখতে চাই, আমরা জানতে চাই। কারণ এই পূর্ণাঙ্গ বাংলাদেশ নিয়েই কিন্তু আমরা একটি সুখী, সমৃদ্ধশালী এবং পরিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই, নতুন প্রজন্ম দেখতে চাই। কাজেই আপনারা যারা এখানে আছেন বিজ্ঞজন, এটা নিয়ে ওই যে আওয়াজ উড়ার মতো এটা আমাদের আওয়াজ করতে হবে। তা আমার ব্যক্তিগত একটা উদাহরণ বলি, এই যে বললাম যে স্বৈরাচার কিন্তু এই গত 15-16 বছরে তৈরি হয়নি, বহু আগেই হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, যখন রক্ষী বাহিনী যাত্রা শুরু করলো 1974 সালের 17 মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ছিল সেই দিন। ওই দিন মিন্টু রোডে হোম মিনিস্টারের বাড়ির সামনে জাসদ পল্টন ময়দান থেকে মিছিল করে সেখানে আসম আব্দুর রব, মেজর জলিল এবং সমস্ত নেতা নেত্রীরা ছিলেন। সেখানে একটা সমাবেশ হয়েছিল, স্মারকলিপি দেওয়া হবে, কিন্তু হঠাৎ রক্ষী বাহিনী গুলি শুরু করলো এবং অনেকে তখন রমনা পার্কে পালিয়ে গেল, দেয়াল টপকিয়ে। যারা পালাতে পারেনি তারা রাস্তায় ওখানে শুয়েছিল। আমিও ক্যামেরা নিয়ে গিয়েছিলাম সেই মিটিংয়ে এবং মিছিলের সঙ্গে আমি আসি। আমি কোনো তখন ডান বায় বুঝি না, আমি 21 বছরের একটা যুবক, আমি ঢাকা কলেজের বিএ ক্লাসের ছাত্র। আমার সঙ্গে ক্যামেরা ছিল এবং গুলি হলো। সেদিন 25 জন মারা গিয়েছিল এবং যেই বঙ্গবন্ধুকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এখনও, তার জন্মদিনে এরকম একটি ঘটনা এবং রক্ষী বাহিনী আমাকে ধরলো। আমি বললাম যে আমি একজন সাংবাদিক, আমাকে নির্মমভাবে পেটালো এখানে এবং ধরে নিয়ে গেল পুলিশ কন্ট্রোল রুমে। সেখান থেকে রাত্রে গেলাম রমনা থানায়। রমনা থানায় আড়াইটার সময় কবি আল মাহমুদ, গণকণ্ঠের সম্পাদক, তাকেই ধরে নিয়ে আসা হলো। পরের দিন আমরা যখন যাচ্ছি কেন্দ্রীয় কারাগারে, তখন আমি বুঝলাম যে আমার তো আর কোনো ছাড়া নাই। আমার ক্যামেরাটা ছিল ওই রমনা থানার ওসির কাছে। তা আমি যেটা বলতে চাইছি, এটা অনেক বড় ঘটনা হবে যে আমার মতো একজন লোক যে কোনো রাজনীতি করতো না, সরকারের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো দিন কোনো বিবৃতি দেয়নি, পক্ষে বিপক্ষে এখন পর্যন্ত না। এই যে আমি বলি এই যে নিরীহ মানুষের উপরে অত্যাচার, এটা 16 বছরে হয়নি, এটা শুরু হয়েছে আসলে বহু আগে এবং নানাভাবে সেটা বিভিন্ন সময় কিন্তু এই অত্যাচার চালু রয়েছে। আমাদের দেশে একটা জিনিস আমি লক্ষ্য করি যে উধাও করার রাজনীতি এবং উধাও করার একটা সংস্কৃতি আমাদের দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এমনকি রাজনীতি ক্ষেত্রে যাদের অবদান, সত্যিকারের অবদান রয়েছে, তাদেরকে আমরা ইতিহাস থেকে উধাও করে দিয়েছি পরিকল্পিতভাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটা বড় পিলার, ফাউন্ডেশন, তাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু 7.5 কোটি মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেখানে মৌলানা ভাসানী, কমরেড মনি সিং, অধ্যাপক মোজাফফর আহমদ, জেনারেল ওসমানী, জিয়াউর রহমান, কাদের সিদ্দিকী এবং আরও বহু বড় বড় মুক্তিযোদ্ধা ছিল। আমি দুঃখিত যে অনেকের নাম আমার এই মুহূর্তে মনে আসছে না। এখন দেখছি যে ইতিহাস থেকে এবং বই থেকে তারা কিন্তু উধাও হয়ে গেছে। শুধু এই উধাও ইতিহাসের ব্যাপারে নয়, অনেক মানুষকে উধাও করা। আপনার আয়নাঘরের কথা বলছেন, আয়নাঘর তো শুরু হয়েছে বহু আগে থেকেই, কিন্তু আয়নাঘর 16 বছরে কিন্তু অনেক অনেক বেড়েছে এবং আয়নাঘরে যারা ছিল তাদের ইতিহাস আমরা জানি, আমরা টেলিভিশনে দেখছি। ভবিষ্যতে যাতে কোনো আয়নাঘর না হয়, আমার মনে হয় সেই জন্য আমরা বসছি, আমরা এটা নিয়ে বোঝাপড়া করছি এবং সারা বাংলাদেশে আলোচনা হচ্ছে বাক স্বাধীনতা। আমরা এই যে বাক স্বাধীনতা এবং আমাদের যে নিজেদের বিকাশ হওয়ার যে এক ধরনের চঞ্চলতা শুরু হয়েছে, সেটার পালস নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই যে জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়ে গেল 36শে জুলাই, তার প্রতিনিধি এখানে আছেন, আরও কেউ কেউ আছেন এবং এই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, আমাদের যিনি সঞ্চালক এবং যিনি অভ্যর্থনা বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন, আমিও আবারও আপনাদের পক্ষ থেকে বলছি, যারা শহীদ হয়েছেন তাদের আমরা শ্রদ্ধা জানাই, যারা আহত হয়েছেন, এখনও অসুস্থ
আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। এবং এই বাংলাদেশ সত্যি একটা সুন্দর সুখী বাংলাদেশ, এমনকি মালয়েশিয়ার চাইতেও আরও সমৃদ্ধশালী দেশ হওয়া সম্ভব। আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা সংস্কারের কথা বলছেন, কিন্তু আমরা সবাই বলছি ডক্টর ইউনূস সংস্কারের কথা বলছেন। তিনি অত্যন্ত একজন নিষ্ঠাবান এবং সৎ বিশ্ব ব্যক্তিত্ব। প্রায় 46 বছর যাবৎ সরাসরি তার সঙ্গে আমি কাজ করি, তাকে আমি চিনি। তা আমি আপনাদেরকে অনুরোধ করব ডক্টর ইউনূসের সঙ্গে হাত মেলাবেন, তার হাতকে শক্তিশালী করবেন। তিনি যেন বিরক্ত হয়ে এই সরকারি পদ ছেড়ে গ্রামীণ ব্যাংকে আবার ফিরে না যায়, ইউনূস সেন্টারে আবার ফিরে না যায়। তাকে আমাদের অত্যন্ত প্রয়োজন। আর যেটা আমি বলতে চাই শেষে, যে আমাদের কিন্তু সংস্কার বিভিন্ন প্রতিষ্ঠানের নিশ্চয়ই হবে, রাজনীতিবিদরা করবেন, এই সরকার শুরু করে দিয়েছেন। কিন্তু আমাদের ভেতরে যে নৈরাজ্যবাদ এবং ফ্যাসিবাদ বাসা বেঁধে আছে আমাদের প্রত্যেকের মধ্যে, মনের মধ্যে, এইটা কিন্তু আমাদেরকেই দূর করতে হবে। এবং আমরা যখন এই ফ্যাসিবাদ দূর করতে পারবো, নিজের সংস্কার করতে পারবো নিজে, তখনই বাংলাদেশে বিজয় দিবস তাৎপর্যমণ্ডিত হবে এবং নতুন বাংলাদেশের সৃষ্টি এবং যাত্রা শুরু হবে।